হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু লিপিকা। আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই এরকম মজার মজার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো চলো শুরু করা যাক আমার আজকের ব্লগ। তখন বাজে দুপুর 3:09, আর সেই টাইমেই কিন্তু আমি একদম রেডি হয়ে হঠাৎ করেই চলে এসেছিলাম স্টেশনে, যা আমি কাউকেই বলিনি, বাড়িতেও সেরকম কেউ জানে না। যখন বেরোচ্ছিলাম তখন শুধু মাকে একবার বলেছি। যাই হোক, আমার আজকে মনটা কেমন কেমন যেন লাগছিল আমার বড়দির জন্য, আর ভীষণ ভীষণ মন খারাপ করছিল। তাই ওই মন খারাপ নিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য, যেটা আমি দিদিকেও বলিনি। ঠিক আছে, কোনো ফোন মেসেজ কোনোভাবেই কিন্তু দিদির সাথে আমার কোনো রকম যোগাযোগ হয়নি, আর দুদিন ধরে দিদির সাথে আমার ফোনে কথাই হয়নি। তো হঠাৎ করেই আমার কেমন হলো মনটাতে, আর তার জন্য তখনই ভেবে নিলাম যে যাওয়া যাক তাহলে দিদির বাড়ি। তার জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে আমি বেরিয়ে পড়ে চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর চলে এসেছিলো ট্রেন। হঠাৎ করেই দিদির বাড়িতে যাচ্ছি, জানি না ও আদেও বাড়িতে আছে কি না, ঠিক আছে, বা কী করছে কিছুই জানি না। তো চলো গিয়েই দেখবো যে ও কি করছে। যাই হোক, তারপরে আমি ট্রেনে উঠে কিন্তু প্রায় চলেই এসেছিলাম, যেহেতু পরের স্টপেজেই নামতে হবে, তার জন্য আমি ট্রেনের গেটেও দাঁড়িয়ে পড়েছিলাম নামবো বলে। যাই হোক, তারপরে পৌঁছে গেছিলাম হরিশনগর স্টেশন, আর এখান দিয়ে নেমেই কিন্তু আমি যাব দিদির বাড়িতে। সবাই এতদিনে তো জেনেই গেছো যে আমার দিদির এখানে বিয়ে হয়েছে, মানে বড়দির বিয়ে হয়েছে এখানে। তাও ভালো যে বড়দির বিয়েটা একটু কাছে হয়েছে, তার জন্য মন খারাপ করলেও আসতে পারছি, কিন্তু মেজদির বাড়িতে সবসময় যাওয়া হয়ে ওঠে না। যাই হোক, ট্রেন থেকে তো নেমে পড়েছিলাম, তো চলো এবার যাওয়া যাক দিদির বাড়ির দিকে। এত মাস দিদির বিয়ে হয়েছে, আমি কখনো কিন্তু একা একা দিদির বাড়িতে আসিনি। আজকে ফার্স্ট টাইম আমি এভাবে ট্রেনে করে একা একা আসলাম, আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন দিদির বাড়িতে। তো চলো দিদি বড়দের রিয়াকশানটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আমি তো তোকে বলেই আসিনি। আমাদের বাড়ি চল, কেন জানি না যে মনে আমার ডাক ছিল, আমারও তো মন খারাপ লাগলো, চলে আসলাম। আমারও মনে ডাক ছিল আজকে মানে কেউ না কেউ একদিন আসবে। এই থালা তো আমার হাত থেকে পড়ছে, ওর বাড়িতে আসলে কেন? আমার একটা কি একটা মনে একটা ডাক ছিল। জগের জল পড়ছে, মানে জগটা পড়ে গেল, সব স্টিলের জিনিস ধপা ধপ পড়ছে, এবার আমার হাত থেকে থালা পড়ে গেল। আমি বলছি আমাদের বাড়ি কেউ আসবে হয়তো। তো দেখতেই পেলে তোমরা আমার দিদির রিয়াকশান। আর আমার ঢোকা মাত্রই কিন্তু দিদির জেঠিমা শাশুড়ি দেখেই দিদিকে জানিয়ে দিয়েছে যে তোমার বোন আসছে, আর দিদি তখনই পিছনে ঘুরে দেখেছে আর বলছে বলা নেই গওয়া নেই, এ কি। তো হঠাৎ করে ও আমাকে দেখেছে। যাই হোক, এই রকম সারপ্রাইজ দিতে আমার বেশ ভালোই লাগলো। আর তারপরে এই যে এই বাচ্চাটার সাথে আমার দেখা দিদির বাড়িতে, মানে দিদিদের পাড়ার যত বাচ্চা আছে দিদির বাড়িতে বিকালবেলায় আসে, আর তার মধ্যে ইনি ছিল একজন। তো ইনি দেখো আমার সাথে কি সুন্দর খেলা করছিল, আমার হাতের আংটি নিয়ে, আমার চুলের গার্ডার নিয়ে। তো চলো একটু খেলাটা তোমাদের সাথে শেয়ার করি। টুকি 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 দি টুকি টুকি দি, এটাকে এটাকে এ দেখো, তাকাও, কে এটা? উরি বাবা ফোন নেবে, উরি বাবা ফোন নেবে, কে এটা? উরি বাবা ফোন নেবে। দেখো, শেষে খেলা করার মতো আর কিছু পাচ্ছে না, আমার চুল ধরেই টানছে, চুলের এই গার্ডারটা ওর পছন্দ হয়েছে। দেখো কাণ্ড, ও আমার চুলটা ধরেই টানছে বারবার করে। তো চলো টানুক, চুলটা আমি টানতেই দিচ্ছি, কী আর করা যাবে, নাহলে পুরো ওই গাড়ির থেকে নেমে চলে আসছে। তো আমার বেশ ভালোই লাগে কিন্তু এরকম বাচ্চাদের সাথে খেলা করতে। তো তোমাদের কেমন লাগছে এই কিউট বাচ্চাটাকে বলো কিন্তু। যাই হোক, আর এদিকে আমার দিদি শুনতেই চাই না, আমি বলছি খিদে নেই, তারপরেও না, খেতেই হবে খেতেই হবে। তার জন্য কিন্তু দিদি আর আমি মিলে খেয়ে নিয়েছিলাম গরম ভাত আর ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো, আর সন্ধ্যাবেলায় আমার দিদির শ্বশুর মানে আমার জেঠু এখানে কিন্তু রস জাল দিচ্ছিলো, আর এইখানে আগুন হয়েছিল, আর এই ঠান্ডায় আগুন দেখলেই তো আগুনের কাছে বসতে ইচ্ছে হয়। যাই হোক, তাই আমি চলে গেছিলাম আগুনের পাশে, আর জেঠিমা কিন্তু চা নিয়ে চলে এসেছিলো, আমাকে দিয়ে দিল চা। আর আগুনের পাশে বসে এরকম ঠান্ডায় চা খাওয়ার অনুভূতিটা একটা আলাদাই ব্যাপার। আর এদিকে চলে এসেছিলো আমার দাদা ডিউটি থেকে। তো চলো এবার দাদার রিয়াকশান শেয়ার করবো।
কখন এসেছি? যদিও আমার দিদি দাদাকে ফোন করে কিছুটা আভাস দিয়েছিল যে আমি এসেছি। যাই হোক, তারপরে দাদা আর দিদি মিলে কিন্তু রাতের মেনুটা ঠিক করছিল যে ডিনারে কি বানাবে। আমার দিদির খেতে ইচ্ছে হচ্ছিল কড়াইশুঁটির কচুরি, আর দাদার খেতে ইচ্ছে হচ্ছিল চিকেন কষা। তারপরে আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাক। তার জন্য সোজা চলে গেছিলো দাদা বাজারে চিকেন আনতে, আর এদিকে দাদা চিকেন নিয়ে চলে এসেছিলো, আর দাদা কিন্তু এদিকে চিকেনটা পরিষ্কারও করছিল, আর এইদিকে কিন্তু আমি সব রকম চিকেনের সবজিগুলো কেটে দিয়েছিলাম দিদিকে হেল্প করার জন্য। আর এদিকে দাদা চিকেনটা পরিষ্কার করছিল, আর এইদিকে কিন্তু দিদি কড়াইশুঁটির ওই পুরটা বানাচ্ছিল। যাই হোক, তোমাদের সাথে তো পুরো ভিডিও শেয়ার করব, যদিও আমরা কিন্তু কেউ পারি না, মানে আমি চিকেন প্রায়ই রান্না করে থাকি, কিন্তু কড়াইশুঁটি কিন্তু আমি জীবনেও বানাইনি। এমনকি আমার দিদিও কিন্তু এইভাবেই রান্নাবান্না কখনোই করেনি, আর আমার দাদাও পারে না। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনের জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, আর তার মধ্যেই ফোন করলো আমার মেজদি যেই শুনেছে আমি দিদির বাড়িতে গিয়েছি আর আমাদের এই ডিনারের জন্য তৈরি হচ্ছে, বেচারার কি মন খারাপ। কারণ কি, ওর জেঠু শ্বশুর মারা গেছে, আর মেজদির তো অসুস্থ এখন, ও তো খেতে পারবে না চাইলেও। আর মেজদিরও খুব পছন্দের জিনিস কড়াইশুঁটির কচুরি, ও অনেক দিন ধরেই বলছিল খাওয়ানোর জন্য, কিন্তু যেই না ওর খাওয়ানোর সময় এসছে তখনই খবর আসলো ও জেঠু শ্বশুর মারা গেছে। তো ও চলে গেল, কি আর করা যাবে। তো তার জন্য আমার মানে বড় জামাইবাবুকে ও বলছে যে দাদা কোথায়, দাদাকে ফোনটা দে, আমার ভাগেরটা যেন দাদা রেখে দেয়, আমি কিন্তু গিয়েই খাবো, এইভাবে মজা করে বলছিল। তারপরে এরকম অনেকক্ষণ ধরেই আড্ডা চলছিল। আর এদিকে আমার মেজো জামাইবাবুর কাণ্ড দেখো, এক হাঁড়ি রসগোল্লা নিয়ে বসেছে ঘরের মধ্যে, দিয়ে রসগোল্লা টপার টপ খাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে। যদিও আমারও তো মিষ্টি জিনিসের প্রতি লোভ নেই, তবুও একটু মজা করছিল, এটাই আর কি। তারপরে মেজদির সাথে বেশ কিছুক্ষণ ভিডিও কল করেছিলাম আমরা সবাই মিলে, আর এই যে ভিডিও কলে সব দেখাচ্ছিলাম যে এইগুলো রান্না হচ্ছে। আর আমার বড় জামাইবাবু প্রথমে মিথ্যে করে বলছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল রান্না বান্না করে, হ্যাঁ আর তুমি এখন ভিডিও কল করেছো, কিন্তু তখন আমাদের সবে রেডি হচ্ছিল, সব কিছু একদমই খাওয়া দাওয়া হয়েছিল না। যাই হোক, তারপরে মেজদির সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পরে কিন্তু মেজদিকে জানালাম যে ঠিক আছে আমরা এবার রান্নাবান্না করে নিই, তুই তো আর খেতে পারবি না, তো আমরাই খাওয়া দাওয়া করি, তোকে ছবি তুলে পাঠাবো, এটা বললাম। তো ও তখন আরও মন খারাপ করছে। আর আমি দিদির বাড়িতে গিয়েছি, এবার সবাই একসাথে গেলে খুব মজা করি আমরা, কিন্তু ও আসতে পারছে না, এটা ভেবেই আরও ওর বেশি খারাপ লাগছিল। তারপরে এগুলো দেখি, ও বললো বেশ ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট করে আমাকে ভিডিও কল করবি, আর নাহলে ছবি তুলে পাঠাবি কেমন বানাচ্ছিস দেখবো। তো এটা বললো, কারণ ও জানে যে আমরা কখনো বানাইনি, ঠিক আছে আমরা পারবো কি না এটা। তো তারপরে ওকে আমি বাই বলে দিয়ে কিন্তু আবার আমাদের রান্নাবান্নাতে ফিরে আসি। তো চলো, আমি আজকে চিকেন রান্না করব, আর সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আমি তো প্রায় দিনই চিকেন রান্না করেই থাকি, কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি পোস্ট করি না। তো চলো, আজকে আমি কিভাবে চিকেন রান্না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমাকে দিয়েছিল, আর আমি গরম জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছিলাম। চিকেন রান্না করলে প্রথমেই এটা আমি করে থাকি। তারপরে এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছিলাম। এবার আসি গুঁড়ো মশলাতে। প্রথমেই দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা সরিষার তেল, আর এখানে অল্প পরিমাণে দিয়েছিলাম কারণ যেহেতু কড়াইয়ে আলু ভাজা হচ্ছে, আর আলু ভেজে তুলে নিয়েই কিছুটা পেঁয়াজ ভাজা হবে, আর ওই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো তার জন্য। তারপরে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছিলাম পাতিলেবু, যেখানে আমি এখানে টক দই ব্যবহার করছি না, তার জন্য এখানে আমি পাতিলেবু অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আলতো হাতে ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এদিকে কিন্তু আলু ভেজে তুলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, আর যেটা বেরেস্তা মতো বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে ওই তেলেই ওই পেঁয়াজের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখা এই চিকেনটা। তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যদিও এই ভিডিওটাতে সেরকম বোঝা যায়নি, এত পরিমাণে ধোয়া উঠছিল, তার জন্য সেরকমভাবে বোঝা যাচ্ছে না, তো তোমরা বুঝে নিও। আর যেহেতু চিকেনটা কষাই রান্না করব, তার জন্য এখানে বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, তার জন্য একই সাথে আমি কিছুটা গরম জল করে নিয়েছিলাম, আর সেই গরম জলটায় আমি অল্প পরিমাণ এটার মধ্যে অ্যাড করেছিলাম চিকেনটা ভালোভাবে কষানোর জন্য। যাই হোক, চিকেনটা তো ভালোভাবেই রেডি হয়ে গেছিলো, কিন্তু এবার ইতিহাস তো তৈরি হয়েছে কড়াইশুঁটির কচুরি বানাতে গিয়ে। চলো এবার দেখতে থাকো, তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি। জীবনে প্রথমবার
কড়াই প্রথমবার আমি কড়াইশুঁটির কচুরি করছি, প্রথমবার। পারি না, তবে চেষ্টা করছি। গোল গোল করতে হবে। তোমার দিদি করছে বলবো, খাওয়া না, হ্যাঁ বানি খাইতে হয়। যেখানে আমার দিদি পুর বানিয়েছে তোমার দিদিই করেছে, আমি কিচ্ছু করিনি। আর এখানে দাদা পুরগুলো আমি জানি না, এসব আমার দায়িত্বই না। মানে খারাপ হবে না ভালো হবে কেউ বলতে পারছে না খেতে, তার জন্য আগে থেকেই সরে যাচ্ছে, বলছে সেসবের দায়িত্ব আমি নেই। খারাপ ভালো না, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এসব কি আমাদের দ্বারা কর্তব্য? এসব নরমতের কাজ, সত্যদের কাজ নাকি সব? এবার দেখো সমস্যাটা কোন জায়গাটায় হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো আগেই দেখলে যে দাদা কিন্তু ওই পুরগুলো দিয়ে ওই গুলিগুলো রেডি করছিল, কিন্তু কি হলো, ওটা দিয়ে কোনোভাবেই বেলা গেল না, পুরগুলো সবই বেরিয়ে যাচ্ছিল। তার জন্য শেষমেশ ওই পুরটা এইভাবে ময়দার সাথে মেখে নেওয়া হলো। তো চলো এবার দেখি কি হয়। জীবনের প্রথমবার কড়াইশুঁটির কচুরি রেডি হবে এখন, তার জন্য এই অবস্থা। কড়াইশুঁটির কচুরি খেয়ে করে নাম করবে। হ্যাঁ হ্যাঁ দেখেছো তোমরা কেউ খেয়েছো এরকম ভাবে কড়াইশুঁটির কচুরি? মধ্যেই নেই, দেখো এনার পরিচালনায় হচ্ছে। রেসিপি বলে যাচ্ছে, আমরা করছি, আমরা লেবাল। ইউটিউব থেকে করে এই অবস্থা হলো আমার। প্রথমে যদি এরকম ভাবে করতাম তাহলে আর কিছু হতো না। পুট ঢোকা থেকে পুটটাই বেরিয়ে যাচ্ছে, বেলা আর আমার হাতে দিল। এবার এটাকে আমি কি করে বেলবো আমি নিজেও জানি না, ঠিক আছে দেখা যাক। এবার দেখো কাকে দিল রাজার পাট। হ্যাঁ এমনিতেই হচ্ছে না, তারপরে আমাকে দিল শেষমেশ এই লুচিগুলো বেলতে, যা আমি জীবনেও করিনি। যাই হোক ফার্স্ট টাইম আমি লুচি বেললাম, কোনো দিনও আমি লুচি টুচি বেলিনি। আর যদি ভুলভাল হয় কেউ হেসো না প্লিজ, আমার নিজেরই হাসি পাচ্ছে, তোমাদের তো হাসি পাবেই। যাই হোক ব্যাকা ট্যারা কোনোভাবে আমি কিন্তু আঁকা বাঁকা লুচি বানিয়ে দিলাম দাদাকে। আমি এইভাবে বানিয়ে দিচ্ছিলাম আর দাদা কিন্তু ওইদিকে ভাজছিল। তো কড়াইশুঁটির কচুরি বানানো তো না মনে হচ্ছে তিনজন আমরা যুদ্ধে নেমেছি, তবে বেশ মজা করেই এগুলো আমরা তৈরি করেছিলাম। তো চলো পুরোটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার ভিডিও দেখার জন্য। আর যারা আমাকে অনেক অনেক ভালোবাসো, যারা আমার এই প্রতিদিনের ভ্লগগুলো ভালোবাসো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। হাই রে কপাল, আমার এই লুচিটা আবার চৌকো শেপ হয়েছিল, কি আর করা যাবে, যেমন পারছি সেরকমই বানিয়ে দিচ্ছি। রাতও অনেক হয়ে গেছিলো, কিছু করার নেই, যেরকম পেরেছি সেরকমই করেছি। আর দিদি দাদা বললো যে অসুবিধা নেই আমরা নিজেরাই খাবো, ভাজা হলেই হলো, কোনো রকমই বেলে দাও। তার জন্য আমি কোনো রকম যেরকম পেরেছি সেরকমই করে দিয়েছি। প্রথমবার লুচি বেলছি। দেখো প্রথমে ভয় পেলেও কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার দাদা ভালোই বানিয়েছে। হ্যাঁ দেখো ভালোই বানিয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে, টেস্ট করা হয়ে গিয়েছে আমাদের আগেই। হ্যাঁ আমাকে না দি টেস্ট,
হ্যাঁ। আদি টেস্ট না এই যে এখানে বেশি বেশি ভাজা হয়ে যাচ্ছে একটু। এগুলো আমার জন্য ও আমি বেশি বেশি ভাজাই পছন্দ করি। এই হচ্ছে আমাদের যুদ্ধে জেতার ফল। যাই হোক, এই রেডি আমাদের কড়াইশুটির কচুরি আর চিকেন কষা। যাই হোক, তারপরে আমরা ডিনারের জন্য কিন্তু সবাই মিলে টেবিলে বসে পড়েছিলাম। যে শেষমেশ কড়াইশুটির কচুরি খাচ্ছি, খেতে বসেছি। ঠান্ডায় ভালো হয়নি, কষ্ট করে খাচ্ছি তো। ভালো লাগছে, খুব ভালো। এই রিভিউ দে। ভালোই লাগে, বিনা পরিশ্রমে খাটনি, বিনা পরিশ্রমে খাওয়া। বিনা পরিশ্রমে খাটনি। যা কষ্ট আমার বর করেছে আর আমার বোন করেছে, আমি খাচ্ছি, ভালোই হয়েছে, ভালো লাগছে। ভালো তো লাগবেই, ভালো লাগবে না খেয়ে তো মেরে বা সবই ভালো লাগবে। দারুণ। যাই হোক, সবশেষে আমিও একটু সুন্দর করে রিভিউ দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। আর খাবো কি, তিনজন মিলে হাসাহাসিই করে যাচ্ছিলাম। যাই হোক, খুব মজা করেই কিন্তু আমরা যেমন খাবারগুলো বানিয়েছিলাম তেমন খুব মজা করে আমরা খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার ফ্রেশ হয়ে চলে গেছিলাম ঘুমানোর জন্য। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে আবার ভিডিওটা নিয়েছি। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কিন্তু চা বিস্কুট খেয়ে তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একদম রেডি হয়ে বসে কিন্তু দাদা আর আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য। কোনটা কোনটা হতে পারি? এইটা। ও তবে অন্য দিনের তুলনায় ঠান্ডাটা অনেকটা কম ছিল। আর সকাল সকাল আমরা বেরিয়েও পড়েছিলাম। দাদা যাবে ডিউটিতে আর আমি আসবো আমার ডিউটিতে দোকানে। তো বেশ কিছু বুকিং ছিল আর দোকান খুলতে হবে বলেই কিন্তু আমি তাড়াতাড়ি করে আরও চলে এসেছিলাম। তো ফাইনালি আমি চলে এসেছিলাম হরিশনগর স্টেশনে। আর তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর চলে এসেছিলো ট্রেন আর আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো একটা দিদির সাথে গল্প করছিলাম আর এই কাকিমাটা দেখতে পাচ্ছ, চিনি না যদিও, তো আমার সাথে গল্প করছিল, আমিও গল্প করছিলাম। আর রাস্তায় বেরোতে না বেরোতেই কারণ না কারোর সাথে পরিচয় হয়েই যায় আমার, তো নতুন কিছু না। তারপরে গল্প করতে করতে ট্রেনে উঠে চলে এসেছিলাম কিন্তু আবার বার্নপুর স্টেশনে। আর দেখতেই পাচ্ছ কেমন ভিড়, সবাই ট্রেনে উঠবে আর আমি নামবো। তারপর এদিকে এখানে ঘটে গিয়েছিল মারাত্মক এক বিপদ। যাই হোক, সেটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো যে কী ঘটেছিল। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করব, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।